আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। ভারতের নীলগিরি হলো একটি স্তূপ পর্বত। ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। স্তূপ পর্বতের মস্তক ভাগ কী হয়? চ্যাপ্টা হয়। নদীমুখ চওড়া হলে তাকে কী বলে? খাঁড়ি বলে। গঙ্গার একটি উপনদী যমুনা। গঙ্গার কিন্তু প্রধান উপনদী হচ্ছে যমুনা, আর পদ্মা আর ভাগীরথী কিন্তু গঙ্গার শাখা নদী। মোহনার কাছে নদীর প্রধান কাজ কি? অধঃক্ষেপণ। মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে, এখানে হবে ভূপ্রকৃতি। এই অধঃক্ষেপণ মানে কিন্তু কোনো কিছু এনে জড়ো করা, সেটা কিন্তু অধঃক্ষেপণ। পরেরটা দেখো, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মাটি সৃষ্টির হার কি? দ্রুত। পরেরটা দেখো, আফ্রিকার নদীগুলি খরস্রোতা। পরের প্রশ্ন দেখো, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম কি? সাভানা। আর দেখো, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি এটা, আর যদি বলে নাতিশীতোষ্ণ তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি কিন্তু ভেল্ড নামে পরিচিত। নাতিশীতোষ্ণ হচ্ছে ভেল্ড। ওটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, ভারতের সাতপুরা স্তূপ শ্রেণীর পর্বত। পরেরটা দেখো, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। কোন নদীতে গড়ে উঠেছে এটা? ওরিনোকো। ওরিনোকো নদীতে গড়ে উঠেছে। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। পরেরটা দেখো, চক একটি পাললিক শিলা হবে। এটা পাললিক শিলা। সাভানা কথার অর্থ কি? বিস্তীর্ণ তৃণভূমি। তিনটা দেখো, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। রাজস্থানে কিন্তু এটা অবস্থিত, ভারতের রাজস্থান। কোন অঞ্চলে নদীর ধারণ অববাহিকা দেখা যায়? পার্বত্য অংশে, নদীর পার্বত্য অংশে কিন্তু এটা দেখা যায়, পার্বত্য অঞ্চলে। পরেরটা দেখো, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন দেখো, মার্বেল কোন জাতীয় শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। চুনাপাথর থেকে কিন্তু এটা পরিবর্তিত হয়ে তৈরি হয়, রূপান্তরিত শিলা। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তোপকল।
দেখো পরের প্রশ্ন দেখো, পর্বতগ্রন্থি কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 39 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো, অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বতগ্রন্থি বলে বা তৈরি হয়। পরের প্রশ্ন দেখো, লোয়েস সমভূমি কাকে বলে? দেখো 41 নম্বর পেজে রয়েছে। এই যে মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। লিখে দেবে চীনের হোয়াংহো, লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, জলচক্র কাকে বলে? দেখে নাও। পরের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? তোমাদের বইয়ের 49 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পরেরটা, স্তরীভূত শিলা কাকে বলে? 62, দেখো 62 পেজে রয়েছে। দেখো স্তরীভূত শিলা বলতেই কিন্তু পাললিক শিলার কথা বলেছে, কারণ পাললিক শিলা স্তরে স্তরে জমা হয় বলে একে স্তরীভূত শিলা বলে। তাহলে তোমরা লিখবে কি, পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তোমাদের বইয়ের দেখো 114 নম্বর পেজে রয়েছে। এই যে যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। উদ্দেশ্যটা কিন্তু লিখতে হবে, এখানে উদ্দেশ্য রয়েছে। দেখো এই যে পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন আর কি, জল পরিবহন আর মাছ চাষ। পরের প্রশ্ন দেখো, সমভূমি অঞ্চলে ঘন বসতি গড়ে ওঠার কারণ কি? দেখো 41 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই যে এগুলো সবই লিখতে হবে, এটা লিখবে, এটা লিখবে আর এটা লিখে দেবে। এই যে এখানে লেখা রয়েছে, দেখো এই কারণে এই উর্বর সমতল ভূমিভাগগুলিতে সবথেকে বেশি মানুষ বাস করে। পরেরটা দেখো, পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কেন? দেখে নাও। পরেরটা দেখো, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত উল্লেখ করো। দেখো 57 নম্বর পেজে রয়েছে। এই দেখো বদ্বীপ কাকে বলে, এখান থেকে তোমরা লিখবে যে বদ্বীপ কাকে বলে। আর পরে একটা প্রশ্ন দিয়েছিল যে বদ্বীপ গঠনের 3টি শর্ত। দেখো এখানে দেওয়া যেটা দেওয়া আছে, এটা যে কোনো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, সেই যে কারণগুলো আছে সেগুলো কিন্তু উল্টো লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো যেমন বলেছে, দেখো নদীতে পলির পরিমাণ কম, তাহলে আমরা লিখব কি, নদীতে পলির পরিমাণ বেশি থাকতে হবে বদ্বীপ গঠন করতে গেলে। নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে, তাহলে এখানে লিখতে হবে কি, যে নদী ধীর গতিতে সমুদ্রে পড়লে কিন্তু সেখানে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি হয়। অথবা দেখো মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে, তাহলে এখানে লিখতে হবে যে মোহনায় প্রবল সমুদ্র স্রোত না থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে। পরের প্রশ্ন দেখো, নদীর নিম্নগতিতে প্রায় বন্যা হয় কেন? দেখো 57 নম্বর পেজে, দেখো তোমাদের টেক্সটের 57 নম্বর পেজ। এই যে এখান থেকে লিখবে, নদীর মধ্যে পলি বালি কাকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমিও সৃষ্টি হয়। পরেরটা দেখো, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো 62 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে বৈশিষ্ট্য কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে, যেই শিলা শক্ত আর লিখবে কি, এই শিলার মধ্যে কিন্তু কোনো জীবাশ্ম দেখা যায় না, এই শিলা অপ্রবেশ্য, অর্থাৎ এই শিলার মধ্যে কিন্তু জল প্রবেশ করতে পারে না, এই শিলার মধ্যে কোনো স্তর বা ফাটল দেখা যায় না। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? 102 নম্বর পেজে দেখো। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এই যে এটা হচ্ছে কিন্তু পর্বতের প্রভাব রয়েছে, এখান থেকে তোমরা করবে। পরেরটা দেখো, উচ্চ প্রবাহে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 54 নম্বর পেজ। দেখো এই দেখো তোমাদের বইয়ের 54 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমাদের করতে হবে। এই যে এগুলো করবে যে গিরিখাত, এই যে গিরিখাত দেবে, ক্যানিয়ন দেবে, তারপর এবার আছে জলপ্রপাত, এগুলো সব কিন্তু দিতে হবে। পরেরটা দেখো,
আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী? 108। এই যে এখান থেকে তোমাদের করতে হবে। লাস্ট প্রশ্ন দেখো, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। তোমাদের বইয়ের 63 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এইগুলো করতে, শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।